নানাবিধ কারণ আছে শঙ্কার বা উদ্বেগ উৎকণ্ঠার। এর মধ্যে একটি কি নতুন রাজনৈতিক দল আসছে যাদেরকে বলা হচ্ছে যে তারা প্রস্তুত না হওয়া পর্যন্ত হয়তো নির্বাচনটি না সঠিক সময়ে ঘোষণা না দেওয়া হতে পারে। না বিএনপির উদ্বেগ দ্যাট মিনস জনগণের উদ্বেগ। বিএনপি জনগণের দল, জনগণ যে উদ্বেগ যে আশঙ্কা করে সেই আশঙ্কার কথা বলছি। এখন যেটা নতুন দলের যে কথাটা বললেন সেটা হলো যে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু মাল্টিপার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র বিএনপি এনেছে। দ্যাট মিনস অন্য অন্য দলকে রাজনীতিতে অবস্থান করা এবং অন্য অন্য দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া, এবং বিএনপি এই গণতান্ত্রিক এই রাজনীতিটা বাংলাদেশে শুরু করেছে। সুতরাং যে কোনো রাজনৈতিক দলকে সংবিধান সম্মত উপায়ে যেসব রাজনৈতিক দল বাংলাদেশে আসবে সেই সব রাজনীতিকে বিএনপি সাধুবাদ জানায়, অভিনন্দন জানায়, অগ্রিম অভিনন্দন জানায়। আমরা কোনো রাজনৈতিক দল আর সেটা ভয় কী জন্য হবে আমাদের? আমরা তো আর আওয়ামী লীগের মতো আমি আর দামি নির্বাচন চাই না। আমরা চাই একটা শক্ত প্রতিপক্ষ, তাই না? বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী সরকার, শক্তিশালী বিরোধী দল। এই তো এই সংখ্যা আমাদের মধ্যে কাজ করে না। এইটা কাজ করে যে আপনি সরকারে বসে, অন্তর্বর্তীকালীন সরকারে বসে আপনি রাজনৈতিক দল করতে পারেন কিনা, জনগণ কতটা মেনে নেবে, এটা জনগণের বিষয়, এটা আমাদের কোনো বক্তব্য না। আর আপনি সরকারে বসে যখন রাজনৈতিক দল গঠন করবেন, আপনার অর্থের উৎসটাও কিন্তু জনগণ জানতে চাইবে। সুতরাং আপনার এই কর্মকাণ্ড আমাদের বিপ্লবী চেতনাকে অবশ্যই ব্যাহত করবে। দুর্নীতিবাজ শেখ হাসিনা শুধু গণতন্ত্র হরণ করেছিল না, দুর্নীতিবাদ ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেটাও যন্ত্রছে বিতাড়িত হয়েছে। সুতরাং এরকম কলঙ্ক যেন বাংলাদেশে আর রচিত না হয়। এবার দেখেন যে বিএনপি কেন নির্বাচনটা চাই। আমি তো প্রথমে বললাম রাজনীতি মানে ক্ষমতা, ক্ষমতা গ্রহণের উপায় হলো নির্বাচন। এখন 2008 সালের যে একটা বিরক্তিকর এবং একটা বিস্বাদ দেশবিরোধী যে একটা ঘটনা ঘটেছে, সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে 2 বছর একটা ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার থেকে, যদিও তারা 2 বছরের একটা রূপরেখা কিন্তু দিয়েছিল, এটা কিন্তু ঠিক, এই সরকার সেটাও দিচ্ছে না। এবং ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার 2 বছর থেকে বাংলাদেশে একটা 17 বছরের একটা ফ্যাসিবাদ দিয়ে দিয়েছে। আমরা এই সংখ্যা এখনও আবার করি। আর দেখেন যে এই সরকার, ওই যে ভাই বললেন, রতন ভাইও বললেন যে সংস্কারের বিষয়টা, নির্বাচন না সংস্কার, এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে মানুষের সামনে। আমাদের চেয়ারম্যান যে কথাটি বলেছে যে সংস্কার না সংসার, কারণ মানুষের সংসার চালানো তো দায়ী হয়ে পড়েছে। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, যেভাবে অলিগার্কির ফলে আপনার আমাদের বাণিজ্যে আমাদের একটা মুষ্টিমেয় কিছু লোক বাণিজ্য করে যাচ্ছে, সাধারণ মানুষের পকেট কাটছে, তাই না? এই সমস্ত বিষয়ের জন্য আমরা বলছি যে এখন তো মানুষের সামনে প্রশ্ন হবে যে আপনি সংস্কার করবেন না সংসার ঠিক রাখবেন। তো এখন এই সংসার যদি প্রাধান্য দিতে চান, অর্থাৎ জনমানুষের অবস্থানকে যদি ভালো করতে চান, ডলারের দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে চলেছে, তাই না? আরও ইকোনমিক সূচকে বলা হচ্ছে যে বাংলাদেশের সামনের দিকে খুব ভালো যাবে না, বড় বড় ইকোনমিস্টরা বলছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। সুতরাং যদি একটি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা যায় তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকার, রতন ভাই যেটা বলছেন রাইটটি বলছেন, এতে কোনো জবাবদিহিতা নেই। এটা এদের কাছে আপনি কি কার কাছে তারা জবাবদিহিতা করবে? আপনি দেখেন এই পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান একটা কথা বলছে, কত অপরিপক্ক একটা কথা, যে 53 বছরে কি রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করেছে? সংস্কার যদি না করা হতো আপনি উপদেষ্টা হন কী করে, আপনি মন্ত্রী হন কী করে? আমরা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করেছি, রাজনীতিবিদ্যা বিধায়িত আপনি আজকে মন্ত্রী হয়েছেন, কি করে? আমরা স্বাধীনতার যুদ্ধটা করেছি বিধায়িত বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এনেছি, রাজনীতিবিদ্যায় আপনার সমস্ত দল রাজনীতি করতে পেরেছে। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, সমস্ত রাজনৈতিক দল এটাকে আপনার পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট এনেছি। সংস্কার আমরা করিনি মানে আমরা অর্থনৈতিক সংস্কার করেছি, আমরা সামাজিক সংস্কার করেছি, রাজনীতিবিদ্যাই তো করেছে, যা কিছু করেছে রাজনীতিবিদ্যাই করেছে, ভালোও করেছে খারাপ করেছে। কিন্তু আপনি কিভাবে বলেন যে 53 বছর রাজনীতিবিদ্যা কোনো সংস্কার করতে পারেনি? আপনি এই করবেন এটা, আপনিও কি সেই 53 বছর লাগাবেন? আর আপনার সেই ম্যান্ডেট রতন ভাই যেটা দিল কে আপনাকে সেই ম্যান্ডেট?
আপনাকে এই মানে আপনার কাজ হলো দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, একটি রুটিন দায়িত্ব পালন করে আপনার প্রয়োজনীয় যে সংস্কার দেখেন, নির্বাচন যে সংস্কার কমিটি করেছে, আমি আজকে পদিউল আজম মজুমদার একটা সাক্ষাৎকার দেখলাম, তিনি বলছেন যে 30শে ডিসেম্বর না 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তাব জমা দেওয়া হবে, তাই না? সমস্ত প্রস্তাব জমা দিবে, তাহলে সমস্ত প্রস্তাব 31 ডিসেম্বর মধ্যে জমা দেওয়া হয়। আর নির্বাচন করতে কি কি সংস্কার দরকার আমি তো বুঝলাম। এটা নির্বাচন কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ। আর আপনার নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করা, যদি আপনি নির্বাহী বিভাগকে নির্বাচন কমিশনের আন্ডারে আনেন। আর ভোটার লিস্টটা হালনাগাদ করা। জাতীয় ঐক্যমত্যের একটি বিষয় আছে সংস্কার প্রস্তাবে, এখন আপনি সব দেখেন দল একমত কিনা, যেটি প্রধান উপদেষ্টা, সব দল একমত হবে কিনা এই সংস্কার প্রস্তাবে প্রধান উপদেষ্টা, এটা তো অতুল ভাই বললেন যে আমরা কমিশন গঠন করবেন, তিনি না হয় তাহলে তো উনি বলছেন যে 25 তাহলে আমরা 25 সালের মধ্যে নির্বাচন করব, সেটা তো অনেক লম্বা সময়। আজকে উপদেষ্টা পরিষদরা ওই যে ভাই বললেন যে মাস্টার মাইন্ড খুঁজছে, একটা ক্লাসকে, একটা বিশিষ্ট মানে বিশেষ গোষ্ঠীকে, ছাত্র ভাইদেরকে, ছাত্র বলতে শুধুমাত্র আপনি বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি তাদের বলতে, ছাত্র কিন্তু এখানে একটা বিরাট বড় সংজ্ঞা। এখানে অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, তাদের ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে, ধারাবাহিকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আপনারা হঠাৎ করে বলবো কেন, আপনারা আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে প্রেক্ষাপট আমরা মাঠটা তৈরি করেছিলাম শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, সেখানে দাঁড়িয়ে আপনারা উপসংহার টেনেছেন। এই জন্য আমি বলেছি যে এই গণ অভ্যুত্থানের সন্তান হলো আপনারা, ছাত্ররা। সেই ছাত্ররা শুধু আপনারা না, অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো রয়েছে। যেমন সিরিয়ার যুদ্ধ তো মানে যদি ছোট আকারে বলতে 11 সাল থেকে পুরো শুরু হয়, তাই না? 14 বছর ব্যাপী যুদ্ধ। সেই যুদ্ধের লাস্ট 15 দিনে আপনার HTS যে সংগঠনটা, আমার এটা এক্সপ্লেনেশন করতে হবে, HTS ওরা কিন্তু অংশগ্রহণ করলো। এখন ওরা যদি বলে যে আমরাই এই বিপ্লবের সব কিছু করেছি, তাহলে এই 14 বছর যে আসাদ বাহিনীর বিরুদ্ধে যারা লড়লো, বা আপনি যদি রাশিয়ার বিপ্লবে বলেন যে কত বছর ব্যাপী কমিউনিস্ট বিপ্লব হলো, লাস্ট 15 দিনে কৃষকরা অংশগ্রহণ করে লাস্ট 10 দিন বা 40 দিন, যে আমরা একটা বই পড়ি না, দুনিয়া কাঁপানো 40 দিন, দুনিয়া কাঁপানো 10 দিন, তো ওই 40 দিন বা ওই 10 দিনে যারা অংশগ্রহণ করেছে তারাই কি শুধু বিপ্লবটা, রাশিয়ার বিপ্লবটা করেছে? না। তারপরে আপনি দেখেন যে বলছে যে এটা যেহেতু ছাত্র অভ্যুত্থানও অনেক সময়, প্রধান উপদেষ্টা ছাত্র অভ্যুত্থানই বলে, প্রধান উপদেষ্টাকে ছাত্র জনতা কখনো বলতে আমি শুনছি বলে মনে নেই, উনি সবসময় বলে ছাত্র অভ্যুত্থান, কৃতিত্ব দেয়। আচ্ছা, আমি ওনার সাথে যদি একমত হয়েও নি, ছাত্ররা তো আমাদের সন্তান, তো তর্কের খাতিরে। এখন আপনি ফ্রান্সে প্যারি কমিউনের কথা সবাই জানেন, যে শ্রমিক বিপ্লব যেটা হয়েছিল 1870 সালে, এবং সেই সরকার, শ্রমিকরা বলেছিল যে যেহেতু আমরা আন্দোলন করেছি আমরাই সরকার গঠন করব। সেই সরকার কতদিন টিকেছিল? 71 দিন। তারপরে কিন্তু শ্রমিকদের রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিতে হয়েছিল, তাই না? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিপ্লব। সুতরাং আমাদের উপদেষ্টাদের, যে আমি বললাম যে রাজনৈতিক অনভিজ্ঞতার ফলে যদি আমাদের দেশ আজকে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্লায়েন্ট স্টেট বা আপনার ব্যাজেল স্টেটে পরিণত হয়ে যায়, অর্থাৎ মক্কেল রাষ্ট্রে পরিণত হয়ে যায়, এবং যদি আবার সে 2007-এর মতো অন্য কোনো মতলববাদী ক্ষমতা বাংলাদেশে আপনার অধিষ্ঠিত হয়, তাহলে আমাদের পুরো বিপ্লব, এই যে 17 বছরের যে অভ্যুত্থান, 17 বছর যে রক্ত, 17 বছরের সংগ্রাম, লড়াই, এগুলো সব বিফল হয়ে যাবে। সুতরাং আমরা চাই এই সরকার, তার রতন ভাই যেটা বললেন যে ক্ষমতার চেয়ার খুব আঠালো, এই আঠালো অবস্থায় যদি বসে থাকে তাহলে কিন্তু দেশে একটা মারাত্মক পরিণতির দিকে যাবে। কারণ শত্রু কিন্তু আপনি মুক্ত করতে পারেননি, বিপ্লব আপনি জয়ী হয়েছেন, কিন্তু এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায়, সব জায়গায় এই পরাজিত শক্তিরা আপনার পদায়ন হয়েছে, তারাই দেশ পরিচালনায় আমি দেখলাম বেশিরভাগ অংশগ্রহণ করছে, এবং প্রতিবেশী রাষ্ট্রের আপনার একের পর এক ষড়যন্ত্রের তীর কিন্তু আমাদের উপর নিক্ষিপ্ত হচ্ছে। সুতরাং এই অবস্থা থেকে দেশকে সার্বভৌমত্বর ঠিক রাখার স্বার্থে এবং জনগণের যে আপনার সমস্যা, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই জন্য একটি জবাবদিহিতা সরকার মানে রাজনৈতিক নির্বাচন দরকার। ফেব্রুয়ারি থেকে বিএনপি আবার আন্দোলনে না কর্মসূচি দিতে পারে, সভা সমাবেশ করবে নির্বাচনের দাবিতে।
বিএনপি আসলে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিকভাবে এই যে শঙ্কা বা উদ্বেগ সেটিকে মোকাবেলা করতে চায় কিনা? মোকাবেলা তো করতেই হবে। বিএনপি তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় আনকম্প্রোমাইজিং। রতন ভাই যেটা বলছে যে অনেকগুলো শয়ের মধ্যে তালব্যস্য শয়তানি লক্ষ্য করছেন, রাইটলি বলেছেন। তাই যদি দেশ নিয়ে কেউ, শয়তানি যেন না দেশের থাকে গণ সেটা। অভ্যুত্থান নিয়ে কেউ, দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ, দেশের গণতন্ত্র নিয়ে কেউ শয়তানি করে, তখন তো রাজপথ ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের জানা নেই। কারণ বিএনপি আপনার দেশের যে কোনো আন্দোলনে সবসময় সামনের সারিতেই ছিল। সুতরাং শয়তানি যদি কেউ করে আমাদের এই গণ অভ্যুত্থান নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, তাহলে সেক্ষেত্রে রাজপথের বিকল্প নেই। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন রাজনৈতিক সরকার কেন প্রয়োজন? রাষ্ট্রবিজ্ঞানের তো আছেই, এখন বাস্তবিক অর্থে দেখেন এই যে শ্রমিক অসন্তোষ, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, সরকার তো সরকার তো কোনো চিন্তাই নেই এটা থামানোর, কোনো চিন্তা নেই, কারণ জবাবদিহিতা নেই। আর যদি রাজনৈতিক সরকার হতো আজকে, তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে হোক, জনসভায় দাঁড়িয়ে হোক, তাকে জনগণের সম্মুখীন হতে হতো। আজকে মনে করেন সাভার অঞ্চলে বা গাজীপুর অঞ্চলে, নারায়ণগঞ্জে যে সমস্ত গার্মেন্টগুলোতে শ্রমিক অসন্তোষ হচ্ছে, একটা রাজনৈতিক সরকার হলে সেইখানে তাদের রাজনৈতিক সংগঠন আছে না? আমাদের আছে, রতন ভাইদের আছে, আমরা সেখানে স্থানীয় জনগণ সেই শ্রমিক অসন্তুষ্ট কেন তার কারণ সন্ধান করতে পারতো, একটা নিগোসিয়েশনে বসতে পারতো। অর্থাৎ নিগোসিয়েশন করার বা শ্রমিক অসন্তোষকে দমানোর জন্য বা শ্রম দিবসে আলোচনা করে একটা সুন্দর প্রস্তাবনা দিয়ে আমাদের গার্মেন্টস সেক্টরকে উন্নত করবার জন্য, যেহেতু এটা আমাদের রেমিটেন্সের প্রধান অংশ, সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এই গার্মেন্টস থেকে হয়। সুতরাং রাজনৈতিক দলগুলোর যে ব্যাপ্তি, যত কর্মী বাহিনী, যত ব্যাপ্তি আমি যেটা বলছি, তারা এই শ্রমিক অসন্তোষটাকে সহজেই কিন্তু আপনার এটা প্রশমন করতে পারতো। এখন আপনি বলতে পারেন তাহলে আওয়ামী লীগের আমলে করছে কেন? আমি তো বলছি যে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হয়ে উঠিনি, এটা আরেকটা আলোচনা। যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়ে উঠিনি বলে আওয়ামী লীগ আমলে এই শ্রমিক অসন্তোষ হয়েছিল। এখন যদি আপনার আজকে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, তাহলে তো আমি বললাম তাদের স্থানীয় সংগঠনগুলো, সাভার অঞ্চলে বিএনপির বলেন, শ্রমিক সংগঠন যেগুলো, শ্রমিক সংগঠন আছে, আমাদের ওইখানে এলিট শ্রেণীর লোকজন আছে, অন্য অন্য রাজনৈতিক দল, সবাই মিলে একটা আলোচনা। এদের তো সেই সক্ষমতা নেই, তাই না? এত কর্মী বাহিনীও নেই। আপনার তো ওই যে ভাই যেটা বললেন আপৎকালীন সরকার যেটা বললেন, তাই না? সুতরাং এই যে রাজনৈতিক সরকার দল প্রয়োজন, আজকে আপনি শ্রমিক অসন্তোষ ঠিক করতে পারছেন না। তেলের দাম দেখেন যে তেলস্মাতিটা করলো, এখানে যদি রাজনৈতিক দল হইতো, তাহলে আপনি রাত্রের বেলা কিছু ওই যে পতিত ফ্যাসিবাদের আপনার যে ব্যবসায়ীরা এখনো রয়েছে, তারা আপনার ঘরে গেল, আপনি তাদের কথায় 8 টাকা বাড়িয়ে দিলেন, কোটি কোটি জনগণের উপরে লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে দিলেন। আর যদি আপনি রাজনৈতিক সরকার হন, আপনি কিন্তু এটা ইচ্ছা করে বাড়াতে পারতেন না। আপনাকে গণশুনানিতে যেতে হতো, আপনাকে পাবলিকের কাছে যেতে হতো, ওই ব্যবসায়ীরা ওই সাহসটাও পেতেন না আপনার এই, তাই না? আলোচনা শেষ করতে চাই, আর সময় নেই। এই যে জিনিসগুলো, এই জন্য বলছি যে রাজনৈতিক সরকার রাষ্ট্রবিজ্ঞানে যেমন অপরিহার্য, সেরকম আপনার বাস্তবিক অর্থে বাস্তব পরিস্থিতিও রাজনৈতিক সরকার প্রয়োজন।